পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিকাঠামোতে যাদের নাম সচরাচর বিভিন্ন বিতর্কের মাধ্যমে ফুটে ওঠে, অনেক সময় দেখা যায় বিভিন্ন কবিতা পাঠের মাধ্যমে অথবা মিডিয়ার সামনে বিভিন্ন বিতর্কমূলক কথা বলার জন্য তাদের নাম সামনে আসে। অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়, কেউ কেউ বলেন কখনো লাল, কখনো নীল, তো কখনো গেরুয়া। একদমই আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বিজেপি নেতা, টলিউড বলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। দাদা, আপনাকে স্বাগত ইভেন লাইভে, আর অনেক ধন্যবাদ ইভেন লাইভ বাংলাকে টাইম দেওয়ার জন্য। আপনাকে আমার প্রথম প্রশ্ন একটু রাজনৈতিক বেড়াজল থেকে বেরিয়ে, যে টলিউড থেকে বলিউডের মতো জায়গায় আপনার এক্সপিরিয়েন্স কীরকম, জার্নিটা কীরকম ছিল, যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন। শুধু আমি নয়, আমার আগেও প্রচুর গুণী শিল্পী বাংলা থেকে গিয়ে মুম্বাইতে কাজ করে বাংলার আর একটা অন্য পরিচয় তৈরি করেছেন। যদিও আমাদের বাঙালিদের মধ্যেই অনেকে জানেন না যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বড় করে তুলেছিলেন কিন্তু বাঙালিরাই। আবার এটা নিয়েও বিতর্ক হতে পারে, অনেক কিছু সত্যি কথা বললেই বিতর্ক হয়। আমাদের এখানে আমার বাড়ির ঠিক পাশে এই যে ইন্দ্রপুরী স্টুডিও রয়েছে, টেকনিশিয়ান স্টুডিও রয়েছে, এখন যদিও অন্যরকম দেখতে হয়েছে স্টুডিওটা। রাজ কাপুর থেকে বম্বের অন্যান্য বড় যারা পরিচালক, যারা সেই বটগাছটা যার ছায়াতে এখন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি নিজের মতো করে নিজের উন্নতি করছে, সেখানে অজয় কর, বাসু চ্যাটার্জি, শক্তি সামন্ত, তাদের মতো পরিচালক, লেখক, অজস্র অভিনেত্রী যারা রয়েছেন, রাখি গুলজার, অনেকে জানেনই না যে আসলে পশ্চিমবঙ্গের মেয়ে, ঠিক আছে। তারপর উনি অজয়বাবুর সঙ্গে সম্পর্ক এবং ওখানে যাওয়া, লড়াই করা, তার স্টার হওয়া। শর্মিলা ঠাকুর, নূতন শর্মিলা ঠাকুর, তারা যে বোন একে অপরের, এটাও অনেকে জানেন না। কেউ কেউ জানেন, আর অনেকে জানেন না। বিশেষ করে আজকের যারা ছেলেমেয়েরা তারা জানেন না যে লেখক, সুরকার, গায়ক প্রচুর বাঙালি কাজ করেছেন এবং সম্মানিত করেছেন, যারা ক্যামেরার পেছনে থাকাও প্রচুর লোকজন। এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই শুটিং করতে আসতেন কিন্তু কলকাতায়, এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তারপর ব্যবসায়িকভাবে বেশ কিছু ব্যবসায়ী সিনেমাটাকে মানুষের কাছে মনোরঞ্জনের বড় মাধ্যম হিসেবে পৌঁছাবার জন্য খুব সঠিক কিছু দৃষ্টিভঙ্গি নেন, এবং যার ফলে কিন্তু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। কোথায় গড়ে ওঠে না, মহারাষ্ট্রের মধ্যে। মহারাষ্ট্রের মধ্যে অরিজিনাল যে ইন্ডাস্ট্রি রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি, তার নাম মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি। সেখানে ছবির মান, ছবির ধরন, ইভেন হিন্দি ফিল্মও এত কোটি কোটি টাকা বাজেটে তৈরি হয়, কিন্তু তারা এত ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় না যা মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি পায়, এবং অবশ্যই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পায়। তো যাই হোক, মুম্বাইতেই দুটো ইন্ডাস্ট্রি, দুটো আলাদা আলাদা রকমের স্বকীয়তা নিয়ে চলছে। সব ভাষার লোকজনেরা জড়ো হয়ে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়েছে। হিন্দি আমাদের তো রাষ্ট্রীয় ভাষা নয়, একমাত্র আমাদের সবকটা রাজ্যের ভাষায় যা ভাষা রয়েছে, এই সবকটাই আমাদেরই রাষ্ট্রীয় ভাষার মধ্যে পড়ে। হিন্দি তার মধ্যে প্রচলিত জনপ্রিয়তম ভাষা। যে রাজ্যেই রাজধানী তৈরি হয়, রাজধানী কোন কথা বলছে সেটা বোঝবার জন্য অন্য রাজ্যের মানুষেরাও সেই ভাষাটাকে জানবার চেষ্টা করে, এবং সেই ভাষার প্রচলনটা বা জানাটা বেড়ে যায়। ঠিক যেমন স্বাধীনতার আগে ব্রিটিশ ইন্ডিয়া কিন্তু রাজধানী ছিল কলকাতা। তাই বাংলা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, স্বামী বিবেকানন্দ বা আরও যারা দিগ্গজ মহাপুরুষ রয়েছেন, নেতাজি, তো তাদের জন্য যেমন পরিচিত, বাংলাটাকে জানে, ঠিক তেমনই কিন্তু বাংলা রাজধানী ছিল বলে বাংলার সম্পর্কে লোকে একটু একটু জানে, তো বাংলা ভাষার সম্পর্কে বলছি। তো যাই হোক না কেন, এই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুম্বাই কিন্তু কখনো পর্যন্ত বাংলার যে কন্ট্রিবিউশন, বাংলার
শিল্পীদের, পরিচালকদের, লেখকদের বা টেকনিশিয়ানস যারা আমরা বলি, ক্যামেরাম্যান থেকে শুরু করে বাকি অন্যান্য দিকে যারা রয়েছে, তাদের কিন্তু অত্যন্ত তারা সম্মান করে। আর সেই ক্ষেত্রে ওই দিগ্গজ যে পরিচালকদের কথা বললাম, তারপর আমরা ক্রমাগতভাবে দেখে গেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাবা বিশ্বজিৎ, তারপর মিঠুন চক্রবর্তী সুপারস্টার হলেন পরবর্তী জেনারে, তারপর দিগ্গজ অভিনেতা গেলেন উৎপল দত্ত, তারপর কিন্তু দাপুটে অভিনেতার ক্ষেত্রে কিন্তু কোথায় একটা গ্যাপ কাজ করছিল, সেইটা কাটিয়ে দিলেন শাশ্বত চট্টোপাধ্যায় কাহানি হিট করার পর থেকে, এবং রাজেশ শর্মা খোসলা কা ঘোসলা বলে একটা সিনেমা করেছিলেন, দিবাকর ব্যানার্জি সম্ভবত। রাজেশ শর্মা হিন্দিভাষী মানুষ হলেও তার জন্ম পশ্চিমবঙ্গে, মুখের ভাষা কিন্তু বাংলায়। তো তারা করলেন, এবং তারপর আস্তে আস্তে আমাদের বাকি যারা বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে যিশু প্রথম, তারপর পরমব্রত, মেয়েদের মধ্যে পাউলিদাম হেড স্টোরি থেকে, হেড স্টোরি বোধহয় নাম ছিল ওটা, তারপর স্বস্তিকা মুখার্জি, অনিন্দিতা, তারপর সৌরসেনী, এবং এই যিশু এবং পরমব্রতর মতোই তারপর আস্তে আস্তে বাকিরাও কিন্তু কাজ করা শুরু করলেন। আমার বাকি বন্ধুরা আবির করেছে, অনির্বাণ করেছে, টোটা রায়চৌধুরীকে নিয়েও এই ধরনের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, অনির্বাণ করেছে। তারপর আবার নাম ভেসে উঠল টোটা রায়চৌধুরী এবং চূর্ণি গাঙ্গুলি। তারপর আমার কাছে ময়দান এলো। ঘটনাটা হচ্ছে যে ময়দান কিন্তু এই বহু আগেই তৈরি হয়েছিল। 2019 থেকে আমি শুটিং করছি, 20 রিলিজ করবার কথা ছিল। কোভিড চলে আসবার জন্য যেমন সারা পৃথিবীতে বিভিন্ন কাজ রোজগার সবটাই থমকে যায়, ধাক্কা খায়, সেই ক্ষেত্রে ময়দানের ক্ষেত্রেও হয়েছিল। 2019 সালে কাস্টিং এজেন্সি থেকে আমার কাছে ফোন আসে, সারা ভারতবর্ষ থেকে তারা অভিনেতা খুঁজেছেন 2 বছর ধরে। তাদের কাজ শুরু হয়েছে কিন্তু 2017 সাল থেকে, আর আমি শুটিং করা শুরু করেছি বা আমায় অডিশন দিয়ে নির্বাচিত করা হয়েছে। স্ক্রিপ্ট পাঠায় মোবাইলে, সেটা অভিনয়টা পাঠিয়ে দিতে হয় যারা বম্বের বাইরে থাকে, যারা ওখানে থাকেন ওই অফিসগুলোতে গিয়ে অভিনয় পরীক্ষা দিয়ে আসেন। আমি এখানে পরিচিত অভিনেতা হতে পারি মানুষের আশীর্বাদে, ভালোবাসায়, কিন্তু সারা ভারতবর্ষে তো নয়। আমি 2011 সালে নাসিরুদ্দিন সাহেবের সঙ্গে আমি একটা খুব গুরুত্বপূর্ণ সিনেমা করেছিলাম, মাইকেল। এটা আমার জীবনের স্বপ্ন ছিল যে নাসিরুদ্দিন স্যার, যাদের আমরা ভগবানের মতো মানি, যারা অভিনেতারা, তো কিন্তু সেই সিনেমাটি যে কোনো কারণেই হোক না কেন প্রযোজকদের মধ্যে চুক্তিগত কোনো সমস্যার জন্য হলে রিলিজ করেনি। নাহলে 2011-12 সালেই আমার হিন্দি সিনেমায় পর্দায় পা রাখা হয়ে যেত সিনেমা হলে, তো হয়নি। তো তারপর এই 2019-এ আসে, তারা জানায় যে বাধাই ওর মতো বিখ্যাত সিনেমার পরিচালক, যদিও এর আগে উনি অনেক ছবি করেছেন, অমিত শর্মার সিনেমা ময়দান আসছে, ফুটবলের বায়োপিক, কিন একটা চাপা পড়ে যাওয়া গৌরবোজ্জ্বল আমার দেশের একটা ইতিহাস। স্যার সৈয়দ আব্দুল রহিম সাহেবের নেতৃত্বে তিনি কোচ হিসেবে ভারতবর্ষকে যে সোনা এনে দিয়েছিলেন, খুব চড়াই উতরাই লড়াইয়ের মধ্যে দিয়ে অনেক বাধা কাটিয়ে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামীদের কে ট্রেনিং দিয়ে তৈরি করে যে সোনাটা জিতে এনেছিলেন, এই গৌরবোজ্জ্বল যে সোনার অক্ষরে লেখা ইতিহাসটা কে বা কারা যেন ভুলিয়ে দিয়েছে। এবং বনি কাপুর এটা প্রযোজনা করছেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আপনাকে মনে করা হচ্ছে, আপনি যদি অডিশনটা দেন। তো তারা আমার অডিশন দেখেন, সিলেক্ট করেন, তারপর কাজ করা শুরু করি। এবং কোভিড আসে, বন্ধ হয়, সেট কোটি কোটি টাকার সেট নষ্ট হয়ে যায়, আবার কাজ চলে, শুটিংয়ের রিলিজ পিছোতে থাকে। তারপর যেটা বলে লোকে সবুরে মেয়া ফলে, সবার কা ফল মিঠা হতা হয়, ঠিক তেমনই আর কি ময়দান রিলিজ করে। এবং সারা ভারতবর্ষ জুড়ে এই সিনেমাটার প্রশংসা করছেন মানুষ। যিনি যাচ্ছেন তিনি অন্য কাউকে বলছেন এই সিনেমাটা না দেখলে মিস করা হবে। এই সিনেমাটায় চটুল নাচ গান নেই, সেগুলো আকর্ষণ করার একটা মাধ্যম।
বা গুলি বন্দুকের রক্তপাত নেই, কিন্তু তা সত্ত্বেও হায়দ্রাবাদ থেকে আসা কোচ কলকাতায়, তখন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের অফিস আমাদের এখানে, ও 1951 থেকে 1962 সাল এই সময় কোচ করেছিলেন ভারতীয় ফুটবলকে স্যার সৈয়দ আব্দুল রহিম সাহেব, যে চরিত্রে অজয় দেবগন অভিনয় করেছেন। এবং সেই ইতিহাসটা, ওই লড়াইটাকে বাধা কাটিয়ে, বাধা ছিল দুজন, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট শুভঙ্কর সেনগুপ্ত মানে রুদ্রনীল ঘোষ, এবং সেই সময় একটা দাপুটে সংবাদপত্রের এডিটার, ক্রীড়াপ্রেমী এডিটার গজরাজ রাও। এই শুভঙ্কর সেনগুপ্ত এবং মিস্টার রায়চৌধুরী মানে গজরাজ রাও আর আমরা বিশ্বাস করতাম বাঙালি ফুটবল বোঝে। আর অজয় দেবগন স্যার মানে যিনি রহিম সাহেবের চরিত্রে অভিনয় করেছেন, সেই ইতিহাসটা তুলে নিয়ে এসেছেন যে এটা ভারতীয় ফুটবল টিম, এটা বাংলার ফুটবল টিম নয়। তাই সারা দেশ থেকে খুঁজে খুঁজে লড়াকু প্লেয়ারকে নিয়ে এসে টিম তৈরি করাটাই আমার কাজ। তাহলেই ভারতবর্ষ সোনা জিততে পারবে, দেশের মান সম্মান বিদেশের মাটিতে সারা পৃথিবীতে ছড়াতে পারবে। এই দুজন সেইটার বিরোধিতা করে এবং সেই বাধা টোপকে কিভাবে ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েও পরিবার এবং কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের ভালোবাসায় এই দুটো শুভঙ্কর সেনগুপ্ত এবং গজরাজ রাওয়ের চরিত্র রায়চৌধুরীকে হারিয়ে কাজের প্রতি ভালোবাসা রেখে একটা মানুষ দেশকে সোনা আনেন এবং তারপর 6-7 মাস পর আসলে উনি মারা যান। তো যারা ফুটবল ভালোবাসেন বা বাসেন না, যারা খেলাধুলা দেখতে পছন্দ করেন বা করেন না, তিনি নারী হোক বা পুরুষ হোক, তাদের প্রত্যেকটা জীবনে বিভিন্ন পেশায় আমাদের লড়াই আছে। আমরা থমকে যাই, দাঁড়িয়ে পড়ি, হেরে যাই, তখন কোথাটা কাঁধে হাত রাখা দরকার থাকে। রাস্তায় বাম্পার থাকে, এই যেমন অজয় দেবগনের সামনে মানে রহিম সাহেবের সামনে দুটো বাম্পার ছিল বাধা, যেটা রুদ্রনীল ঘোষ এবং গজরাজ রাও, শুভঙ্কর সেনগুপ্ত এবং মিস্টার রায়চৌধুরী। কোনো বাধাই যে বাধা নয়, এই ইন্সপিরেশনটা সবাইকে দিচ্ছে। তো ফলত যিনি ফুটবল ভালোবাসেন বা অন্যান্য খেলা ভালোবাসেন, বা হয়তো খেলাতে তার মনোযোগ নেই, তিনি হয়তো চাকরি করেন, ব্যবসা করেন, বা সাধারণ বাড়ির কোনো মেয়ে বা ছেলে যে পড়াশোনা করছে বা গৃহবধূ, তিনিও যখন সিনেমা হলে ঢুকছেন তিনি হাততালি দিয়ে উঠছেন, তার চোখে জল আসছে। এবং এটাই সব থেকে বড় পুরস্কার। আমাকে এবং গজরাজ রাওকে লোকে তুমুল গালাগাল দিচ্ছে, যেটা আমাদের চরিত্র ছিল। এটাই বোধহয় কোথাও একটা শিল্পীর কাছে এত বড় একটা পুরস্কার। দেশ জুড়ে যখন আমাদের কথা বলছেন, লোকে চর্চা করছেন, আমার মনে হয় যে যতটুকু নাম বা প্রশংসা হচ্ছে সেটা আমার কৃতিত্ব নয়। এই কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার হচ্ছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যে আমাকে কাজ শিখিয়েছে। আমি কৃতজ্ঞ আমার প্রত্যেকটা প্রযোজক, পরিচালকের কাছে, আমার সহ অভিনেতাদের কাছে। তারা কেউ আমার বয়সে সমান, কেউ ছোট বা কেউ বড়, প্রত্যেকের কাছ থেকেই শেখার আছে কাজ করতে করতে। এবং আমার টেকনিশিয়ানসরা, যারা আমি কোথায় দাঁড়ালে আমার মুখে ঠিক আলোটা পড়বে, কিভাবে ডায়লগ বললে সাউন্ড সেটা ক্যাপচার করবে, রেকর্ড হবে ঠিকঠাক করে, কিভাবে ক্যামেরা ঘুরছে ট্রলিতে আমি কোথায় দাঁড়াবো, বা ফ্লোরে কিভাবে ডিসিপ্লিন তৈরি করতে হয়, পারস্পরিক সম্মান কি করে তৈরি করতে হয়, সেটা আমাকে শিখিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আর আমি ধন্যবাদ দিয়ে হচ্ছে আমার বাংলার যারা দর্শক রয়েছেন তাদের। প্রযোজক পরিচালক তখনই বারবার কোনো অভিনেতাদের কাস্ট করেন যাদের দর্শক পছন্দ করছে। আমরা প্রত্যেকেই পরিশ্রম করে কাজ করি, 12-14 ঘন্টা 16 ঘন্টা, অতক্ষণ বোধহয় বকও দাঁড়িয়ে থাকে না। আমরা শুটিংয়ে বসবার দৃশ্যে শুধুমাত্র বসতে পাই, আর যখন হয়তো দুপুরবেলা খাবার খেতে গেলাম কি কোনো একটা দৃশ্যে আমার অভিনয় নেই, তখন হয়তো বসে আছি। সেটা সাকুল্যে এই 14-16 ঘন্টা যে আমাদের শুটিং করতে হয়, তার মধ্যে ম্যাক্সিমাম 2 ঘন্টা আমাদের গরমকালে, শীতকালের দৃশ্যে অভিনয় করতে হয় সোয়েটার পরে। আবার চরম রোদ্দুরে, এখন যে ওয়েদার আরো গরম বাড়বে, সেই ওয়েদারেও ওই সোয়েটার মাফলার পরেও শীতকালের দৃশ্যে অভিনয় অনেক সময় করতে হয়। আবার প্রবল শীতেও কিন্তু ফিনফিনে পাতলা জামা বা সালোয়ার পরে ছেলে বা মেয়েদের অভিনয় করতে হয়। যারা দর্শক তাদের কাছে এটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের কাছে এটাও সমান খাটনির একটা ইন্ডাস্ট্রি, যেটা দেখে মানুষের মন ভালো থাকবে। তো
যতটুকু যাই পেয়েছি, যা শিখেছি, সেটা একদম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা মানুষ তারাই আমায় শিখিয়েছেন। আর দর্শক তারা বাঁচিয়ে রেখেছেন আমায় পছন্দ করে দীর্ঘ 15-20 বছর ধরেই। তবেই তো বম্বে চিনতে পেরে আমায় ডাকলেন বনি কাপুর এবং অমিত শর্মার মতো প্রযোজক পরিচালকেরা। এবং তারপর ফ্লোরে পড়ে অজয় দেবগন স্যার তাদের থেকে ডিসিপ্লিন শেখা এবং অভিনয় করার পর থেকেই তারপর তাদের আমায় আপন করে নেওয়া, স্নেহ করা, গল্প করা, বিভিন্ন বিষয়ে খোঁজ নেওয়া বা গাইড করা, সেটা অজয় দেবগন স্যার, গজরাজ রাও, এই দুজন তাবড় দিগ্গজ অভিনেতা। আমার সব দৃশ্যই তাদের সঙ্গে ছিল। হয়তো টলিউড থেকে আমি যতটুকু শিখতে পেরেছি সেটার জন্যেই আজকে যে প্রশংসাটুকু হচ্ছে, যদি এইটুকু হয় সেটা কিন্তু তার জন্যেই, যে আমি না ফেল করিনি। তো আমার যারা অগ্রজ, যারা বম্বেতে কাজ করে বাংলার নামকে বাড়িয়েছেন, আমার ওই একটাই দায় বা ভয় কাজ করছিল যখন 2019 সালে আমি সেটে ঢুকছি শুটিং করতে। YRF স্টুডিওজ, যশরাজ ফিল্ম স্টুডিওজ, বিখ্যাত ঐতিহাসিক জায়গা, সেখানে আমি যখন ঢুকছি তো তখন আমার মাথার মধ্যে কিন্তু আমার বন্ধুদের বা তার আগে যারা শ্রদ্ধেয়রা ব্যক্তিরা বাংলা থেকে গিয়ে বলিউডে অভিনেতা হিসেবে কাজ করে বাংলার গৌরবকে বাড়িয়েছেন, আমার খালি মনে হচ্ছিল আমি তাদের যেন গৌরবকে ম্লান না করে দিই। এটাও কাজ করছিল যে আমার কাজ যদি ভালো হয় বাকিদের মতো, তাহলে অন্তত আমার পরে যারা কাজ করছেন এখন ইন্ডাস্ট্রিতে, যে ছেলে মেয়েগুলো মন দিয়ে কাজ করছে, তাদের রাস্তাটাও কিন্তু কাঁটা বিছানো হবে না। কারণ না হলে বম্বের লোকেরা বলতে পারে দুরুদুনি उसको इतना बड़ा कैरेक्टर में कास्ट किया था, अच्छा काम नहीं कर पाए, तो फिर से और बंगाली को लेके क्या करोगे दादा। তো এই দায়টাও ছিল। আমার মনে হয় যে এইটুকু অন্তত আমি কত ভালো কাজ করেছি কি না করেছি জানি না, মানুষ প্রশংসা করছেন, আমি কৃতজ্ঞ তাদের সবার উপরে। আর এই কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞতা একদম মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বম্বেতে যারা আমার কাজ, যেখানে কাজ শিখেছি এবং আমার এই কাজটাকে যারা বড় করে সারা ভারতবর্ষতে নয় সারা পৃথিবীতে এই সিনেমাটা রিলিজ করেছে, প্রশংসা হচ্ছে। তো সেই কৃতিত্বটা আমার প্রযোজক পরিচালক এবং যারা আমার দিগ্গজ দুজন তাবড় বড় অভিনেতা যারা ফোন করেন, অন্যান্য সিনেমার জন্য বলেন, অজয় দেবগনজি, গজরাজ রাওজি, তাদের প্রাপ্য প্রশংসা। বাস হিন্দিতে কাজ এলে করবো। এখন কে মেননের সঙ্গে একটা ওয়েব সিরিজ চলছে, সেটা সিজন 1 শেষ হলো, অগস্টের মধ্যে রিলিজ করবে। তারপর আরও অন্যান্য কাজের কথা চলছে, সেটা করবো। অবশ্যই ডেফিনেটলি আমার বাংলা ইন্ডাস্ট্রি আমার কাছে, মানে একটা কথা আছে, শুনতে একটু অন্যরকম লাগবে, আবার বিতর্ক। আমরা যতই 5 স্টারে পাখির পালকের মতো নরম বালিশে শুই না কেন, আমাদের বাড়ির হালকা তেলচিটে বালিশটায় ওই চেনা গন্ধ নাকে নিয়ে ঘুমটা অনেক শান্তির হয়। সুখ আর শান্তির মধ্যে একটা তফাৎ আছে। হয়তো ওখানে সাকসেস রয়েছে, ডেফিনেটলি পরিচিতি রয়েছে, সবটাই রয়েছে। আমি যিশুকে যখন দেখি বা পরমকে যখন দেখি, ওখানে খুব সিরিয়াসলি মন দিয়ে কাজ করছে, প্রশংসা পাচ্ছে। কিন্তু যখন কলকাতায় ফিরে এসে ঘরেতে একসঙ্গে যখন আমরা আড্ডা মারি, চিৎকার চেঁচামেচি করি, আমি জানি এই চিৎকার চেঁচামেচিটা, এই বাংলা ভাষায় একে অপরকে গালমন্দ করাটা, সেটা ওখানে ওইভাবে হয় না। ওই নিজের মাটির টান, যেটা বম্বেতে যারা জন্মেছেন, মহারাষ্ট্রের যারা মানুষ, তারা হয়তো আনন্দটা পান, কিন্তু কোথাও এইটুকু একটা ফাঁক থেকে যায় যখন আমরা সব পেলেও এইটুকু হয়ে যায়। যেমন মিঠুন চক্রবর্তী, মানে বিরাট বম্বে সুপারস্টার, সব কিছু, সারা পৃথিবী জুড়ে তার রেসপেক্ট, কিন্তু যখন কলকাতায় আসে, বল কি কাজ করছিস, এই যে জড়িয়ে এরম করে ধরে, তো আমার মনে হয় যে বাড়ি ফিরে এলে লোকটা। তো ওটাই আর কি, সব জায়গায় কাজ করতে হবে। এবার পরিষ্কার ঈশ্বর কপালে কি রেখেছেন জানি না, মানুষের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ আর নিজের পরিশ্রম, বাস এইটুকুটার মধ্যে কোনো বিতর্ক।